গল্পের শুরুতে দেখা যায় রাস্তা দিয়ে দ্রুত গতিতে দুটি বাস এগিয়ে যাচ্ছে। সেই বাস দুটিতে অনেক মেয়ে শিক্ষার্থী ছিল। তারা সবাই নিজেদের স্কুলে যাওয়ার জন্য বাসে চড়ে বসেছিল। বাসের ভেতরটা ছিল বেশ প্রাণবন্ত। কেউ গল্প করছিল, কেউ হাসছিল, আবার কেউ মোবাইল দেখছিল। এই মেয়েদের মধ্যেই একজন ছিল যার নাম মিৎসুকো। দেখতে সে খুবই সুন্দর এবং শান্ত স্বভাবের মেয়ে। অন্য সবাই যখন হাসি আনন্দে ব্যস্ত, তখন মিৎসুকো চুপচাপ নিজের নোটবুকে কিছু লিখছিল। মনে হচ্ছিল সে কোনো গুরুত্বপূর্ণ নোট তৈরি করছে। ঠিক তখনই তার এক বন্ধু তাকে দেখে মজা করে বলল, এত নোট বানিয়ে কি হবে? চারদিকে দেখো, সবাই কত মজা করছে আর তুমি শুধু লিখেই যাচ্ছ। এই কথা বলতে বলতেই তার সেই বন্ধু হঠাৎ মিৎসুকোর হাত থেকে নোটবুকটা কেড়ে নেয়। এতে মিৎসুকো একটু চমকে যায়, আর সেই সময় তার হাতে থাকা কলমটি নিচে মেঝেতে পড়ে যায়। মিৎসুকো যখন কলমটা তুলতে নিচু হয়, তখন হঠাৎ এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ করে খুব দ্রুত গতিতে অদ্ভুত কিছু একটা তাদের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যেই সেই অদৃশ্য শক্তি বাস দুটিকে মাঝখান থেকে কেটে ফেলে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে বাসের ভেতরে থাকা প্রায় সব মেয়েই দুই টুকরো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মিৎসুকো তখন বেঁচে যায়, কারণ ঠিক সেই মুহূর্তে সে নিচু হয়ে তার কলম তুলছিল। ফলে সেই ভয়ঙ্কর আঘাত তার গায়ের ওপর দিয়ে না গিয়ে উপরের অংশ দিয়ে চলে যায়। মিৎসুকো যখন ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং চারপাশে তাকায়, তখন সে যা দেখে তা তাকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। চারদিকে শুধু ধ্বংস আর মৃত্যু। তার বন্ধুরা, সহপাঠীরা সবাই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এ দৃশ্য দেখে মিৎসুকো ভয় এবং আতঙ্কে কাঁপতে শুরু করে। তার কিছুই বুঝতে বাকি থাকে না। সে তাড়াতাড়ি বাস থেকে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করে। এরপর আমরা জানতে পারি, যেটা এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে সেটা কোনো দৃশ্যমান জিনিস নয়। সেটা ছিল এক ধরনের অদ্ভুত ও ভয়ঙ্কর বাতাস, যা সামনে যা পাচ্ছিল সব কিছুই কেটে ফেলছিল। মিৎসুকো দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে থাকে। তার মনে হচ্ছিল সেই অদৃশ্য বাতাস যেন তার পেছনেই ধাওয়া করছে। দৌড়ানোর সময় সে সামনে চারজন মেয়েকে দেখতে পায়। মিৎসুকো চিৎকার করে তাদের নিচু হতে বলে যাতে তারা বাঁচতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর বাতাস এসে তাদেরও মাঝখান থেকে কেটে দেয়। ঘটনাটা দেখে মিৎসুকো আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে আরেকটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কিছু সাইকেল চালানো মেয়েকে দেখা যায় যারা সাহায্য করতে এগিয়ে আসে। দুর্ভাগ্যবশত সেই অদৃশ্য বাতাস তাদের সঙ্গেও একই ঘটনা ঘটায়। চোখের পলকে তারাও মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখে মিৎসুকো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে দিশেহারা হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, শুধু বাঁচার আশায়। দৌড়াতে দৌড়াতে একসময় সে একটি নদীর কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আরও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। নদীর পানিতে ভেসে আছে অনেক মৃতদেহ, যাদের সবাইকে সেই অদৃশ্য শক্তি কেটে ফেলেছে। এই অবস্থায় মিৎসুকো বুঝতে পারে চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংস। বাঁচার জন্য তাকে কিছু একটা করতেই হবে। তাই সে সেখানে থাকা একটি মৃতদেহের কাপড় নিয়ে নিজের পোশাক বদলে নেয় এবং আবার হাঁটতে শুরু করে, যেন কেউ তাকে চিনতে না পারে। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে সে একটি স্কুলে পৌঁছে যায়। সেখানে সে দেখে আরও অনেক মেয়ে শিক্ষার্থী আছে, কিন্তু একটু লক্ষ্য করতেই বোঝা যায় তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্ম থেকে একেবারেই আলাদা। অর্থাৎ সে ওই স্কুলের ছাত্রী নয়। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? মিৎসুকো বিভ্রান্ত হয়ে যায়। সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার সেরা বন্ধু? কারণ এত ভয়ঙ্কর ঘটনার পর তার মাথা কাজ করছিল না। সে বুঝতেই পারছিল না আসলে তার সঙ্গে কি ঘটছে। এদিকে সেই মেয়েটি কিছুই বুঝতে পারছিল না মিৎসুকো এত ভয় পাচ্ছে কেন, এত কাঁপছে কেন। এভাবেই শুরু হয় এক রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনার নতুন অধ্যায়। রহস্য আরও গভীর হতে শুরু করেছে। মেয়েটি তখন মিৎসুকোর দিকে তাকিয়ে বলে, দেখো, আমি তো আগেই বলেছিলাম এই পৃথিবীতে যা ঘটে সেই অন্য জগতে ঠিক তেমনটা ঘটে না, আর সেই জগতে যা ঘটছে তা এই পৃথিবীতে ঘটতেই পারে না। তার কথার মানে ছিল যেন দুটি আলাদা বাস্তবতা চলছে। একটা জগতে যা ঘটছে, অন্য জগতে তার সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখি সেই লেকের পাশে একটি বিছানা রাখা আছে। চারজন মেয়ে সেখানে এসে বিছানা থেকে বালিশ তুলে মজা করে খেলতে শুরু করে। সব কিছু যেন একদম স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু দূর থেকে দুজন মেয়ে চুপচাপ তাদের দিকে তাকিয়েছিল।
ওই দুই মেয়ের মধ্যে একজন ছিল কনের সাজে, কারণ তারা দুজন আসলে একে অপরকে বিয়ে করেছিল। তারপর তাদের একজন গম্ভীরভাবে বলে, আমাদের এমন কিছু করতে হবে যা সেই জগতে অসম্ভব। কারণ তাদের বিশ্বাস ছিল মানুষের ভাগ্য আগেই লেখা থাকে, কিন্তু তবুও যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তো সেই ভাগ্য বদলানো সম্ভব। এরপর সবাই আবার তাদের স্কুলে ফিরে আসে। পরের ক্লাস করার জন্য তারা ক্লাসরুমে ঢোকে। মিৎসুকো তখন খেয়াল করে তার পাশে একটি বালিশ পড়ে আছে। সে যখন সেটি তুলতে নিচে ঝুঁকে পড়ে, ঠিক তখনই হঠাৎ করে তাদের টিচার বন্দুক বের করে পুরো ক্লাসরুমে গুলি চালাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয়। মিৎসুকো যখন বালিশ তুলে উপরে তাকায়, তখন সে দেখে তার ক্লাসের প্রায় সব মেয়েই গুলিতে মারা গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আবারও সে বেঁচে যায়। টিচার তখন তার কাছে এসে ঠান্ডা গলায় বলে, তোমার এত সাহস হলো কিভাবে এই ক্লাস বন্ধ করার? তোমারও কি মরার ইচ্ছে আছে? ঠিক তখনই দুইজন মেয়ে সেখানে এসে হাজির হয়। তারা মিৎসুকোকে বাঁচিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আরেকজন টিচার এসে সেই দুই মেয়েকেই গুলি করে হত্যা করে। এদিকে যেসব ছাত্রী তখনও বেঁচে ছিল তারা সবাই মিৎসুকোর সাথে স্কুল থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু স্কুলের সব শিক্ষক যেন পাগলের মতো হয়ে যায়। তারা সবাই মিলে ছাত্রছাত্রীদের দিকে গুলি চালাতে শুরু করে। কষ্ট করে যখন তারা স্কুলের বাইরে বের হয়, তখনই এক অদ্ভুত শক্তিশালী বাতাস এসে অনেক মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলে। সেই ভয়ঙ্কর মুহূর্তে আবারও মিৎসুকো একা হয়ে যায়। ভয় আর বিভ্রান্তিতে সে দৌড়ে ভিড়ের মধ্যে দিয়ে একটি পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে পুলিশকে সব ঘটনা খুলে বলতে শুরু করে। তার কথা শুনে এক নারী পুলিশ অফিসার একটু অবাক হয়ে বলে, কিন্তু তুমি তো স্কুলের পোশাক পরনি। তারপর সে মিৎসুকোর সামনে একটি আয়না এনে ধরে। মিৎসুকো আয়নায় তাকিয়ে দেখে সে যেন পুরোপুরি বদলে গেছে। এমনকি মানুষ তাকে মিৎসুকো বলে ডাকছেও না, বরং সবাই তাকে অন্য একটি নামে ডাকছে। এরপর জানা যায় আসলে তার বিয়ে হতে চলেছে। সেই নারী পুলিশ অফিসার তাকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যেতে থাকে। চারপাশের মানুষ তাকে অভিনন্দন জানাতে শুরু করে। সবাই যেন তাকে একজন কনের মতোই দেখছে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি চার্চে পৌঁছে যায়, কিন্তু সেখানে ঢুকেই মিৎসুকো আরও অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত। মিৎসুকো তখন হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আমার সাথে এসব কি হচ্ছে? তার বন্ধু ধীরে বলে, এখন চুপ থাকো, আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি, আমি যেমন বলছি ঠিক তেমনই করো। এরপর মিৎসুকোকে বিয়ের পোশাক পরিয়ে অনুষ্ঠানের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে উপস্থিত অন্য মেয়েরা তাকে দেখে হাসাহাসি শুরু করে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড হঠাৎ করেই ভয়ঙ্করভাবে রেগে যায়। সে একে একে সবাইকে আক্রমণ করতে শুরু করে। এই বিশৃঙ্খলার মাঝেই মিৎসুকোর সামনে এগিয়ে গিয়ে দেখে সেখানে একটি কফিন রাখা আছে। কফিনটি খুলতেই মিৎসুকো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে এবং তার বন্ধু দ্রুত চার্চ থেকে পালিয়ে বাইরে চলে আসে। গেটের কাছে পৌঁছাতেই দুইজন মেয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাদের মেরে ফেলে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে মিৎসুকো আবার একটি আয়নার সামনে এসে দাঁড়ায়। সে আবার নিজের প্রতিচ্ছবি দেখে এবং বুঝতে পারে সে আবারও বদলে গেছে। ঠিক তখনই কয়েকজন মেয়ে তার কাছে এসে বলে, তুমি তো খুব ভালো দৌড়বিদ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? দৌড়াও। এরপর মিৎসুকো দৌড়াতে শুরু করে, আর আশ্চর্যের বিষয়, দৌড়াতে শুরু করতেই সে নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করতে থাকে। মনে হয় যেন তার ভেতরে লুকিয়ে থাকা আরেকটি সত্য ধীরে ধীরে জেগে উঠছে। তারপর মিৎসু রেস জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায়, যারা কিছু সময় আগে তার স্কুলেই মারা গিয়েছিল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডও সেখানে চলে আসে। তখন তারা দুজন লক্ষ্য করে যে সেই পিগ এবং সেই মহিলারাও যারা আগে তাদের গির্জায় আটকে রেখেছিল, তারা সবাই তাদের দিকে এগিয়ে আসছে। এরপর আমরা দেখি মিৎসু পালাতে পালাতে একটি নির্জন অন্ধকার জায়গায় পৌঁছে যায়। সেখানে কিছু স্টুডেন্টকে দেখা যায় যারা ইউনিফর্ম পরেছিল। তারা সবাই মিৎসুকে বলতে থাকে যে আমরা সবাই মরে গেছি এবং তোমাকেও মেরে ফেলব। ঠিক তখনই মিৎসুর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে সেই মেয়েটিকে মেরে ফেলে এবং মিৎসুকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। মিৎসুর বেস্ট ফ্রেন্ড তাকে তার নাম জোরে জোরে ডাকতে থাকে। তখন মিৎসুও নিজের নাম জোরে জোরে বলতে শুরু করে এবং এর সাথে সাথেই সে আবার নিজের আসল রূপে ফিরে আসে। এরপর তার বেস্ট ফ্রেন্ড তাকে নিজের হাত দেখিয়ে বলে, দয়া করে আমার হাতে যে তার লাগানো আছে সেটা টেনে বের করে দাও, যাতে আমি এই দুনিয়া থেকে বের হতে পারি। কিন্তু মিৎসুর ভয় হচ্ছিল যে যদি সে সেই তার টেনে বের করে তাহলে তার বন্ধুর প্রাণ চলে যেতে পারে,
কারণ মিৎসু তার বেস্ট ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসত, তাই সে এটা করতে চাইছিল না। কিন্তু যখন তাকে জোর করা হয় তখন সে সেই তার টেনে বের করে দেয়। তার টানতেই তার বেস্ট ফ্রেন্ডের শরীর 2 টুকরো হয়ে যায়। ঠিক তখনই সে একটি গেট দেখতে পায়। সেই দরজা দিয়ে বাইরে বের হওয়ার পর সে দেখে যে সে এখন মানুষের বাস্তব জগতে চলে এসেছে। সেখানে দেয়ালে তার পোস্টারও লাগানো ছিল এবং কিছু ছেলে সেই পোস্টার দেখছিল। ঠিক তখনই একটি ছেলে মিৎসুর কাছে এসে বলে যে তুমি এখন ফিউচারে আছো। এই কথা শুনেই সে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে সামনে এগিয়ে যায়। তখন সে দেখে একটি বৃদ্ধ লোক একটি গেম খেলছে এবং সেই গেমের মধ্যেই মিৎসুর সেই একই চরিত্র দেখা যাচ্ছে। মিৎসুকে দেখেই সেই বৃদ্ধ লোক বলতে শুরু করে যে এই গেমটি আমিই বানিয়েছি এবং আমি তোমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছি। তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার নতুন করে তৈরি করেছি। এই কথা শুনে মিৎসু বুঝতে পারে যে এটা আসলে একটি গেম। তখন তার মনে হয় হয়তো সে এখনও নিজের দুনিয়ায় ফিরে যেতে পারে। ঠিক তখনই একজন লোক এসে মিৎসুকে নিজের কাছে ডাকতে থাকে। তখন সেই বৃদ্ধ লোক মিৎসুকে তার শেষ লেভেল সম্পূর্ণ করতে বলে। মিৎসু সামনে এগোতে থাকে। তখনই তার বন্ধুর বলা একটি কথা তার মনে পড়ে যায়, যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব। তারপর মিৎসু এই গেম থেকে বের হয়ে যায়। ঠিক সেই সময় সে ওই লোকটির গলা চেপে ধরে এবং বলতে থাকে আমাদের সাথে খেলা বন্ধ করো। এটা বলেই মিৎসু সেই বৃদ্ধ লোকটির ছড়ি তুলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এখানে আমরা দেখি যে বৃদ্ধ লোকটি কখনো ভাবতেই পারেনি যে মিৎসু এমন কিছু করতে পারে। এর সাথে সাথেই তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। এই দুনিয়ায় অর্থাৎ গেমে সে মরে গিয়েছিল, কিন্তু বাস্তব দুনিয়ায় সে এখনও বেঁচে ছিল। এরপর দেখানো হয় যে মিৎসুর বাকি সব চরিত্র কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে এবং এখন তারা আর গেমের অংশ নয়। পরের দৃশ্যে দেখা যায় মিৎসু একটি বরফের জায়গায় শুয়ে আছে এবং এখন সে নিজের বাস্তব জগতে ফিরে এসেছে। এর সাথে সাথেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই রকম ইন্টারেস্টিং গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।